কালো মেঘের ভ্রুকুটি ঘুচিয়ে বর্ষা ঋতুকে নির্বাসন দিয়ে শুভ্র মেঘের আগমন। এ যেন অশুভ শক্তির বিনাশ আর শুভ শক্তির উত্থান। এ যেন অসুর বিনাশ আর অসুর বিনাশিনী অভয় শক্তির উত্তোলন। এ হলো পিতৃপক্ষের অবসান আর মাতৃশক্তির পদধ্বনি। বঙ্গ প্রকৃতিও যেন উচ্ছ্বাসে আর উল্লাসে একাত্ম। তাই তো প্রকৃতির পরতে পরতে সদ্য বিদায়ী বৃষ্টি স্নাত দিনের মদিরতা। বাতাসে শিউলি শেফালি ফুলের গন্ধ আমোদিত। প্রকৃতির বুক চিরে স্নিগ্ধ বাতাসে আন্দোলিত কাশফুল। শুভ্র মেঘের অবাধ বিচরণ। ঋতুরঙ্গশালায় ক্ষণিকের অতিথি শরৎ যেন আজ ঋতুরাজের আসনে অধিষ্ঠিত। এমনি এক সন্ধিক্ষণে বাঙালি তার আনন্দ ঘন মুহূর্তগুলিকে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে জীবনের সুবিস্তৃত আঙিনায়। তখনই মহালয়ার কাক ভোরে যেন সুদূর প্রান্তর থেকে ভেসে আসে মন হরণ করা সেই চিরপরিচিত আগমনীর সুর। বাজলো তোমার আলোর বেণী, মাতলো রে ভুবন, বাজলো তোমার আলোর বেণী। ছোটবেলায় ঠাকুর মণ্ডপে ঢুকলেই আনন্দ শুরু হয়ে যেত। দুর্গাপুজো মানেই ছোটোবেলার কথা মনে পড়ে এবং অনেকটা নস্টালজিক হয়ে যায়। আমাদের ছোটোবেলায় সেই সময়টা ছিল বছরের সবথেকে বেশি আনন্দের সময় এই দুর্গাপুজোয়। আমরা শুধু দিন গুনতাম কবে আসবে মহালয়া, কবে ভোরে রেডিওতে বাজবে অশ্বিনের শারদ প্রাতে। পুজোর আগের দিনগুলো ছিল আসল উন্মাদনা। বাজারে গিয়ে নতুন জামা কাপড় কেনা, মোড়ের দর্জির দোকানে গিয়ে ভিড়, গিয়ে দর্জিকে বলা কাকু জামাটা সপ্তমীর আগে চাই কিন্তু। এই হট্টগোল পাড়া মহল্লায় মুখর থাকত। স্কুলে পড়াকালীন যেটা সব থেকে বেশি মনে হতো, মা যে আমার এসে গেল, বাজলো ঢাক ঢোল, তোরা সবাই তাড়াতাড়ি বই খাতা তোল, কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী এসেছে মামার বাড়ি, ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী এই 4 দিন তাই বইয়ের সাথে করে দিলাম আড়ি, মা যদি থাকতো তার রোজি বাপের বাড়ি, পড়াশুনো হতো না যে মজা হতো ভারী, দশমীর ঢাক বাজলে পরে বুক করে দূর দূর, কাল থেকে যে করতে হবে আবার পড়া শুরু। কিন্তু সব আনন্দের শেষে আসতো একটাই দুঃখ। দশমীর বিদায়ে ঠাকুর ভাসানের সময় আমরা ছোটরা কাঁদতাম আর ভাবতাম দুর্গা আবার কবে আসবে। অবশেষে 365 দিনের প্রতীক্ষার অবসান। তো আজ মহাষষ্ঠী, দেবীর বোধন। তো একটু পরে প্রশান্তদা আসবে এবং বোধন অনুষ্ঠান এবং ঠাকুরকে জাগানো হবে। কিন্তু তার আগে এই পুজোর দেখানোর আগে এই পুজোর আমাদের ভট্টাচার্য বাড়ির যে দুর্গা পুজো, এই পুজোর যে মেন উদ্যোক্তা বাণীব্রত ভট্টাচার্য, আমার জ্যাঠতো ভাই, ওর মেয়ে রাহির একটা আগমনী নাচ, যেটা স্টাফ ক্লাবে হবে একটু পরেই। তো সেই আগমনী নাচ দেখিয়ে এই 2025 ভট্টাচার্য বাড়ির দুর্গা পুজোর ভিডিওটা শুরু করব।
হাই ফ্রেন্ডস, আজ 27শে সেপ্টেম্বর। আজ অ্যাকচুয়ালি পঞ্চমী, কিন্তু অ্যাকচুয়ালি দিনের হিসাবে পঞ্চমী, বাট ষষ্ঠী মানে লগ্ন হিসাবে ষষ্ঠী হচ্ছে। এবং এখানে আমাদের বটচাজি বাড়ি ষষ্ঠী পুজো এক্ষুনি শুরু হয়ে গেছে, তো প্রশান্তদা পুজো করছে। অ্যাকচুয়ালি আজকেই বোধনটা হচ্ছে। বোধন মানে হচ্ছে অ্যাকচুয়ালি জাগানো। এখন কেন জাগানো, কি জাগানো, সে ব্যাপারে ডিটেলস আমি পরে বলছি। তো দেবী দুর্গার পুজোর আগে বোধন করা হয়, অকাল বোধন করা হয় এই কারণেই, যাতে মাকে জাগিয়ে পুরো পুজোটা অনুষ্ঠিত করা যায়। এবার নর্মালি এই সময়টা মানে এই শরৎকালে মা অ্যাকচুয়ালি শায়িত মানে এই সব নিদ্রা অবস্থায় থাকে, এবং বসন্তকালে এবং সূর্যের উত্তরায়ণের সময় দিন হয়, এবং সূর্যের দক্ষিণায়নের সময় রাত হয়। রাতে মা অ্যাকচুয়ালি ঘুমোন, ওই কারণে ওর জাগানোর জন্যই এই বোধন অনুষ্ঠানটা হয়। বাট যেটা বসন্তকালে হয়, বাসন্তী পুজো, সেখানে কিন্তু বোধন হয় না, এই কারণেই হয় না। তো যাই হোক, বোধন শুরু হয়ে গেছে এবং প্রশান্তদা নিষ্ঠা সহকারে করছে। এবং আজকে মাকে জাগিয়ে কাল থেকে শুরু হবে, যদিও কালকে ষষ্ঠী হবে, পরশু দিন থেকে সপ্তমী পালিত হবে। ঠিক আছে। দুর্গাপুজোর পদ্ধতিতে যে কাজগুলো করতে হয় তার মধ্যে উল্লেখযোগ্য এবং প্রথম কাজ হলো বোধন। আগেই জানালাম বোধন মানে জাগানো, দেবীকে জাগাতে হবে। কিন্তু কেন দেবীকে জাগাতে হবে কেন? কারণ দেবী এই সময় ঘুমিয়ে থাকেন। যে সময় আমরা দুর্গাপুজো করি সেই সময় দেবী এবং অন্যান্য দেবতাদের রাত্রিকাল। আসলে সূর্যের দক্ষিণায়নের সময় বৈশাখ মাস থেকে পৌষ মাস, এই 6 মাস দেবতাদের রাত্রিকাল। শরৎকাল দক্ষিণায়নের মধ্যে পড়ে। দেবীকে এই সময় পুজো করার জন্য প্রথমে জাগাতে হয়, একেই অকাল বোধন বলে। দেবী পুজোর আসল সময় হলো বসন্তকাল বা চৈত্র মাস। দেবীর এই পুজোর নাম বাসন্তী পুজো, এবং এই সময়টা হলো উত্তরায়ণের সময়। তাই বাসন্তী পুজোতে দেবীকে জাগাতেও হয় না, সুতরাং বোধনও হয় না। দেবীর এই অকাল বোধনের রীতি তৈরি করেছিলেন স্বয়ং রামচন্দ্র। রাবণকে বধ করার জন্য এই অকাল পুজো করার পরামর্শ দিয়েছিলেন স্বয়ং ব্রহ্মা, এবং ব্রহ্মাই এই অকাল বোধন স্বয়ং নিজে করেছিলেন। যদি দেবীকে অকালে জাগাতেই হয় তাহলে সবথেকে পবিত্র সময় হলো কৃষ্ণ নবমী। কিন্তু রামচন্দ্রের ক্ষেত্রে সেই সময়ও পেরিয়ে গেছিল। তখন ব্রহ্মা বিধান দিয়েছিলেন আশ্বিন মাসের শুক্লা ষষ্ঠীতেই দেবীর বোধন হবে। আমরা মূলত দুর্গামূর্তি বলতে যা বুঝি তা হলো সিংহপৃষ্ঠে দশভুজা দুর্গা দাঁড়িয়ে রয়েছেন। তার ডান দিকে সিংহ, বাঁ দিকে মহিষাসুর। মা তার দক্ষিণ চরণটি সিংহের পিঠে স্থাপন করে রয়েছেন, আর বাম চরণটি মহিষ বা মহিষাসুরের দেহের ওপর স্থাপন করে মহিষাসুরকে শূলে বিদ্ধ করে বধ করছেন। তার 10টি হাত। এই মূর্তিটি আমরা চিনি। এ বিষয়ে একটি বিভ্রান্তি রয়েছে, সেটা হচ্ছে মায়ের 10 হাতে কীরকম অস্ত্র থাকবে। সমস্ত পুজো কমিটিগুলো যা মূলত করে থাকেন তা হচ্ছে গত বছর বা তার আগের বছর পুজোর একটি ছবির কপি বার করে যেরকমভাবে অস্ত্রগুলি সাজানো ছিল ঠিক সেইভাবেই বাজার থেকে কিনে আনা অস্ত্রগুলো সাজিয়ে দেন। কেউ আবার একটা ক্যালেন্ডার বা দুর্গা ঠাকুরের ছবি জোগাড় করে ঠিক সেইভাবেই অস্ত্রগুলো সাজিয়ে দেন।
একটা জিনিস বুঝে নিতে হবে, অ্যারেঞ্জমেন্ট অফ উইপন, অস্ত্রগুলি সজ্জা দেবীর হাতে কেমনভাবে থাকবে এটা কিন্তু খুব সুনির্দিষ্টভাবে শাস্ত্রে বলা রয়েছে। যদি সেই অ্যারেঞ্জমেন্টটা একদম আমরা ফলো না করি, কোন হাতে কোন অস্ত্র ধরিয়ে যে কোনো অস্ত্র ধরিয়ে দিই, তাহলে কিন্তু প্রতিমাটি দুর্গা প্রতিমা থাকলো না, এবং এটা কিন্তু পুজোর ফল পেতে বাধা দেয়। তাহলে অস্ত্রগুলো কীরকম থাকা উচিত? বলছে ত্রিশূলম দক্ষিণে ধ্যায়াম খড়গম চক্রম ক্রমদথা তীক্ষ্ণ বানব তথা শক্তি। তাহলে কি বলা হলো? দক্ষিণ দিকে কি অস্ত্র থাকা উচিত? প্রথমেই ত্রিশূল, ডান হাতে প্রথম দিকে থাকে ত্রিশূল, এটা সামনের দিকে থাকে, পেছনে আরও 4টি হাত থাকে। পেছন দিকে যেখানে বলা হয়েছে খড়গম চক্রম ক্রমদথা, তাহলে ক্রমদথা মানে হচ্ছে সিরিয়ালি থাকবে ওপর থেকে নিচ অবধি। ডান দিকে প্রথমে থাকবে খড়গ, তারপর চক্র, তারপর হচ্ছে তীক্ষ্ণ বানব, বান মানে হচ্ছে তীর, তারপরে তৃতীয় হাতে থাকবে তীর, আর তারপর তথাশক্তি। তথাশক্তি কিন্তু আমাদের এখানে যে অস্ত্রের প্যাকেট পাওয়া যায় সেখানে পাওয়া যায় না। শক্তি মানে হচ্ছে ভালা, মানে বল্লম জাতীয় অস্ত্র, এটা নিচে সবার নিচের হাতে থাকবে। এবার বাঁ দিকের হাতে কি থাকবে? বাঁ দিকে থাকবে ওপরে ঢাল, তারপর ছিলা বাঁধার ধনু, তারপর পাশ মানে হচ্ছে নাগ পাশ মানে সাপ, তারপর অঙ্কুশ, তারপর ঘণ্টা বা কুঠার, যে কোনো একটা থাকবে। হাই ফ্রেন্ডস, আজ 28শে সেপ্টেম্বর, আজ হচ্ছে মহাষষ্ঠী। তো গতকাল দেবীর বোধন হয়ে গেছে। দেবীর বোধনের মাধ্যমে মাকে জাগানো হয়েছে। আজ আমন্ত্রণ এবং অধিবাস যেটা ষষ্ঠীতে হয়, সেটা প্রসাদা পুজো এক্ষুনি বসবে, সেটা হবে। তারপর কাল সপ্তমী হবে। ঠিক আছে, রাহি রিজু ওরা লাস্ট মুহূর্তের প্রস্তুতি, মণ্ডপ সজ্জায় ওরা কাজ করে যাচ্ছে। কোনটা নেই প্রশান্ত দা ষষ্ঠী পূজায় বসে গেছে। অধিবাস আর আমন্ত্রণ মায়ের শুরু হয়ে গেল। কাল থেকে মূল পর্বের পুজো শুরু হবে। গতকাল মাকে জাগানো হয়েছে। কলা বউ তৈরি হয়ে গেল 9টা। কালকে স্নান করানো হবে সপ্তমীর দিন। লক্ষ্মীরও ওইটা ভান্ডারটা বানায়নি, না শাক বাজাও। লাড্ডু বানানো হচ্ছে।
কাল থেকে এখানে হবে খাওয়া দাওয়ার সব, এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা, চেয়ার টেয়ার সব চলে এসছে। এই সপ্তমী অষ্টমী নবমী দশমী ফ্যামিলির সবাই এখানেই খাওয়া দাওয়া হয়, প্লাস নবমীর দিন পাড়ার সবাই রিলেটিভ সব ইনভাইট থাকে, তারা এখানেই খাওয়ার ব্যবস্থা হয়। মোটামুটি ষষ্ঠী পুজোর প্রস্তুতি প্রায় কমপ্লিট, এক্ষুনি বসন্ত বসে যাবে। কলাবউ নিয়ে স্নান করিয়ে নিয়ে আসা হলো। গুড মর্নিং ফ্রেন্ডস, আজ 28শে সেপ্টেম্বর, শুভ সপ্তমী। একটু আগে প্রশান্তদা কলাবউ স্নান করিয়ে নিয়ে এলো, তো যাই হোক একটু পুষ্পাঞ্জলিও অঞ্জলি শুরু হবে, সপ্তমীর অঞ্জলি। তো এখন প্রশান্ত পুজো করবে, তো যাই হোক পুরোটাই দেখাবো, সঙ্গে থাকবেন। চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, সপ্তমী পুজো শুরু হয়ে গেছে, প্রশান্তদা বসে গেছে, একটু বড় অঞ্জলি হবে। সকালবেলা কলাবউ স্নান করিয়ে আনা হয়েছে, এখন সপ্তমী পুজোয় বসে গেছে প্রশান্তদা। এখানে সপ্তমী ভোগের প্রস্তুতি চলছে। আজকে ভোগে কি আছে? খিচুড়ি হবে, 5 রকমের ভাজা, ফুলকপির তরকারি, চাটনি, পায়েস। সকালের টিফিনের লুচি ভাজা শুরু হয়ে গেছে। এখানে লুচি আর আলুর তরকারি, তাই তো? সাদা আলুর তরকারি, হ্যাঁ হ্যাঁ প্লেট, হ্যাঁ বাহ, এটা সকালের টিফিন। দুপুরেও এই কদিন খাওয়া দাওয়া এখানেই হবে রিলেটিভদের মধ্যে। হ্যাঁ, সপ্তমীর দুপুরের আমাদের খাওয়া দাওয়া চলছে সব ফ্যামিলি মেম্বারদের। সন্ধেবেলা আবার জমজমাটি আড্ডা হবে। কলাবউ বলে আমরা যাকে চিনি তাকে আসলে বলা হয় নবপত্রিকা। এটি স্বয়ং মা দুর্গা অর্থাৎ গণেশের বউ নয়, বরং গণেশের মাতা। নবপত্রিকার আক্ষরিক অর্থ বোঝায় 9টি পাতা, কিন্তু বস্তুত 9টি উদ্ভিদ সহযোগে নবপত্রিকা গঠন করা হয়। এই 9টি উদ্ভিদ মা দুর্গার 9টি শক্তির প্রতীক। আর এই উদ্ভিদগুলি হলো কলা গাছ, হলুদ, জয়ন্তী, বেল, অশোক, মান, ধান, দারিম্ব এবং কচু। একটা সপত্র কলা গাছের সাথে 9টি গাছ হলুদ সুতো দিয়ে বেঁধে একজোড়া বেলসহ অপরাজিতার লতা দিয়ে জড়ানো হয়। মহাসপ্তমীর দিন সকালে এই নবপত্রিকাকে গঙ্গা বা পুকুরে মন্ত্র সহকারে স্নান করার জন্য নেওয়া হয়। স্বাস্থ্যবিধি অনুযায়ী নবপত্রিকাকে স্নান করানোর পর নতুন শাড়ি পরানো হয়। পূজা মণ্ডপে নবপত্রিকা প্রবেশের মাধ্যমে প্রথাগত দুর্গাপুজোর সূচনা হয়।
এরপর আলতা পাতা সিঁদুর দিয়ে লাল পেড়ে শাড়ি পরিয়ে সাধারণত গণেশের পাশে দাঁড় করিয়ে রাখা হয়। সপ্তমী সন্ধ্যা আরতি হচ্ছে প্রশান্তদা। আমার চ্যানেলের সমস্ত দর্শককে শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা জানাই এবং সমস্ত রিলেটিভ সবাই তাদের পুজো খুব ভালো কাটুক, খুব শরীরভাবে সুস্থ থাকুন, আনন্দ করে পুজো দেখুন। যাই হোক, এবারে ব্লগটা ষষ্ঠী আর সপ্তমী একটা পার্টে করছি, আর অষ্টমী নবমী দশমী একটা পার্টে করব। তো আজকের পার্টটা সপ্তমীতে এখানেই শেষ করছি। আগামী পরবর্তী ব্লগে অষ্টমী নবমী দশমী একটা ব্লগে থাকবে। সবাই ভালো থাকবেন, পুজো আনন্দ কাটুক।